2016 মার্চ মাসে গৃহিণী ও 2 বাচ্চার মা অঞ্জলি রাঠোর তার নিজের ঘরেই রহস্যজনকভাবে মারা যান। অঞ্জলির স্বামী নিখিল রাঠোর এই মার্ডার কেসে মুখ্য অভিযুক্ত। কেন হত্যা করেছিল নিখিল তার স্ত্রীকে, এই প্রশ্নের উত্তর ইনভেস্টিগেটিং অথরিটি এখনও পায়নি। মার্ডারের মোটিভ আর মার্ডার কেন হলো এটা এস্টাবলিশ করার জন্য ইনভেস্টিগেটিং টিমের হাতে এখনও কোনো প্রমাণ আসেনি। ঠিক 2 বছর বাদে এই অঞ্জলি রাঠোর মার্ডার কেসটা আবার উন্মোচিত হতে চলেছে। এই কেসের একটা উল্লেখযোগ্য দিক ইনভেস্টিগেটিং টিমের নজর এড়িয়ে গিয়েছিল। ট্রেনিংয়ের পর এটাই আমার প্রথম পোস্টিং ছিল, আর শুরুতেই আমি সব আনসলভড কেসের ফাইল চেয়ে পাঠাই আর সেগুলো স্টাডি করি। সেই সবের মধ্যে এটা অন্যতম ছিল, যেটা আমার মনে হয়েছিল আরেকবার ইনভেস্টিগেশনের দরকার। সেদিন অফিসে অনেক সাপ্লাইজ পেন্ডিং ছিল, অনেক কাজ ছিল, তো আমাকে ডবল শিফট করার জন্য বলা হয়েছিল। সেই জন্য আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আমি সকালে 6:30টায় ব্রেকফাস্ট করছিলাম, অঞ্জলি বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছিল। এক্স্যাক্ট টাইমটা তো মনে নেই, কিন্তু হয়তো 6:35 বেজে থাকবে যখন আমি বাড়ি থেকে রাজু আর পূজাকে নিয়ে বেরোলাম ওদেরকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য। ওদের বাস প্রত্যেক দিনের মতো 6:45 এসে গেল। আমি আবার যখন বাড়ি ফিরে এলাম, অঞ্জলি দরজাতেই টিফিন নিয়ে দাঁড়িয়েছিল। আমি ওর কাছ থেকে টিফিন নিলাম, বাইক বের করলাম, ওকে বাই বললাম, বাই, আর অফিসের জন্য বেরিয়ে গেলাম। যখন আমি যাচ্ছিলাম তখন আমি অঞ্জলিকে শেষবারের মতো জীবিত দেখছিলাম। আমি ঘরে খাবার বানাচ্ছিলাম, তখন হয়তো 1:45 বাজে। আমি হঠাৎ রাজু আর পূজার চিৎকারের আওয়াজ শুনলাম। শান্তি আন্টি, শান্তি আন্টি, শান্তি আন্টি। রাজু, পূজা, কি হয়েছে? মা মেঝেতে পড়ে আছে আন্টি, অনেক রক্ত বেরোচ্ছে কাকি। আমি তাড়াতাড়ি ওদের সঙ্গে ওদের বাড়িতে চললাম। 2 বাচ্চাই খুব ভেঙে পড়েছিল, ওরা বলছিল প্রচুর রক্ত বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি ওদের বাড়িতে যাই। এই দেখো আন্টি, অঞ্জলি বেডরুমে পড়েছিল, মনে হচ্ছিল না যে ও বেঁচে আছে। আমি দেখলাম তখন অনেক রক্ত বেরোচ্ছে। বাচ্চারা বলছিল যখন ওরা স্কুল থেকে ফেরে তখন নাকি ঘরের দরজা খোলা ছিল। ওরা বলছিল রোজকারের মতোই ওরা দৌড়ে বাড়ি যাচ্ছিল, গিয়ে দেখে যে ওদের মা মাটিতে পড়ে আছে। মা যেন আজকে আমি দাদাকে আবার হারিয়ে দিয়েছি দৌড়ে। মা, মা, ইন্সপেক্টর শ্রীবাস্তব। ইন্সপেক্টর, আমি সন্ধ্যা সিংহ বলছি। জয় হিন্দ। শ্রীবাস্তব, আমি লাস্ট 2-3 দিন ধরে অঞ্জলি মার্ডার কেসটা স্টাডি করছি। হ্যাঁ ম্যাডাম, ওটা আমারই কেস ছিল 2 বছর আগে। কালপ্রিট তো এখনো ধরা পড়েনি। হ্যাঁ ম্যাডাম, ওই কেসটা এখনো সলভ হয়নি। আমরা 1 বছর আগে আবার কেসটা রিওপেন করেছিলাম, কিন্তু আবার ওই একই ডেড এন্ড। শ্রীবাস্তব, আমার মনে হয় যে কোনো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই কেস থেকে মিস হয়ে গেছে। বাচ্চাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, নেওয়া হয়েছিল। ওই তো প্রথমে অঞ্জলি রাঠোরের মৃতদেহ দেখতে পায়, নিজের মার মৃতদেহ। দরজাটা আগে থেকেই খোলা ছিল দিদি। আচ্ছা, যখন স্কুল বাস থেকে নামলে তখন ঘর থেকে বাইরে কাউকে যেতে দেখেছিলে, বা কলোনির ভেতরে আশেপাশে কাউকে? না, আমরা তো প্রত্যেক দিনের মতো দৌড়াতে দৌড়াতে এলাম। নিখিল, এটা পড়ো আর দেখো যে কি কি উধাও হয়েছে। অনেক কিছু চুরি হয়েছে মনে হচ্ছে। না স্যার, আমি অঞ্জলি চিৎকারের কোনো আওয়াজ পাইনি। আপনি কি সারাক্ষণ ঘরেই ছিলেন? হ্যাঁ স্যার। না, আমি 1 সেকেন্ডের জন্য বাইরে বেরোইনি, আর আমি কোনো চিৎকার টিৎকার শুনতে পাইনি। 20-21 হাজার টাকা মতো এখানে রাখা ছিল, ওটা এখানে নেই। এই মোবাইলটা কি অঞ্জলির? হ্যাঁ। আর কিছু কি উধাও হয়েছে? মঙ্গলসূত্র, আংটি, কানের ঝুমকো। আরে কি হয়ে গেল? অঞ্জলির শরীরে কোনো গয়না নেই এখন। সকালে বাড়িতে কারোর আসার কথা ছিল? কোনো আত্মীয় স্বজন, কোনো মেকানিক, রিপেয়ার করার জন্য কেউ? আগে আমি জানি না, আমি তো ফ্যাক্টরিতে ছিলাম। এখানে গোরখপুরে এরকম কেউ আছে যার তোমার বাড়িতে যাতায়াত ছিল? শুধু আমার ভাই করণ এখানে গোরখপুরে থাকে, আর তো সেরকম কেউ নেই। দাদা, এসব
এসব কি করে? জানি না কি করে হয়ে গেল। সকালে অঞ্জলির সঙ্গে দেখা করে বেরিয়েছিলাম, আর এখন বাবা মাকে ফোন করেছিলি তুই? বেরিয়েছেন কুশীনগর থেকে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, চেষ্টাও হয়নি। গলা কাটা বাদ দিয়েও পেটে 3বার স্ট্যাবিং এর চিহ্ন আছে। স্ট্যাবিং কি দিয়ে করা হয়েছিল? কিচেনের ছুরি দিয়ে? ছুরি ছিল, কিন্তু এটা বলতে পারবো না যে কি ধরনের ছুরি। পুরো ঘর তছনছ করে দিয়েছিল হামলাকারী, কিন্তু ঘরে জোর করে ঢোকার কোনো চিহ্নই নেই। ড্রয়িং রুমে সব এলোমেলোভাবে ছড়িয়েছিল, কিন্তু এমন কোনো এভিডেন্স ছিল না যার থেকে মনে হয় অঞ্জলি হামলাকারীকে চা বা কফি অফার করেছিল। এই জন্য একটা সন্দেহ হচ্ছে যে খুনি পরিচিত কেউ ছিল না। তাহলে বডিটা বেডরুমে কি করে পাওয়া গেল? আর যদি হামলা করার উদ্দেশ্যই থাকতো তাহলে দরজা খোলার সঙ্গে সঙ্গে অঞ্জলিকে মারতে পারতো। আর যদি অচেনাই লোক হতো তাহলে ভেতরে আসার পর ওকে বেডরুমে কেন নিয়ে গেল? অঞ্জলির ফোন চেক করলাম স্যার, কলগুলো দেখে সকালে কেউ এসেছিল কিনা তার হিন্ট পাওয়া গেল না। ফোন না করে এসে গিয়েছিল বোধহয়। আর এটাও মনে হচ্ছে না যে ও কোনো পেশাদার খুনি। ঘরে ঢুকলো, লুটপাট করলো আর মার্ডার করে পালিয়ে গেল। যেই এসেছিল কোনো না কোনো কথা তো বলেছিল, যার পরে অঞ্জলি বেডরুমে গেছিল আর কালপ্রিট অ্যাটাক করেছিল। অঞ্জলির বডিটা বেডরুমে দরজার সামনে পড়েছিল, মাটিতে। মানে এটার পুরো চান্স রয়েছে যে অ্যাটাকটা বেডরুমে ঢোকার আগেই করা হয়েছে। আর একটা কথা, বিছানাটা অগোছালো ছিল না। নিখিল বলল যে আর 5টা দিনের মতনই সেদিন ছিল। ডাবল শিফট করে পরের দিন ঘরে ফেরার কথা ছিল। আচ্ছা, এই পয়েন্টটা কি কাজে লাগবে? ডাবল শিফট, 24 ঘন্টা বাদে ঘরে ফেরা। আমি তো একটা বড় এক্সপোর্ট অর্ডার পাঠাতে গিয়ে পিছিয়ে পড়েছিলাম, সেই জন্য আমি ডাবল শিফটের অ্যানাউন্স করেছিলাম 13ই এপ্রিল। নিখিল রাঠৌরের ব্যাপারে আপনার কিছু জানা রয়েছে? 6 বছর ধরে কাজ করছে, খুব ভালো ওয়ার্কার, ভেরি হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, অনেস্ট। ঘরে কোনো প্রবলেম বা বিবাহিত জীবনে কোনো প্রবলেম ছিল কি ওর? পার্সোনাল লাইফ নিয়ে নাড়াচাড়া করি না। যখন কেউ বেশি দিন ধরে একসাথে কাজ করে তখন সেই লোকটার বেসিক নেচার, বাড়ির পরিবেশ সবকিছু মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। কিন্তু নিখিলের জীবনে এরকম কোনো টেনশন আমি দেখতে পাইনি। স্যার, আমি জানি না কে পরিচিত আসার কথা ছিল বা এসেছিল। কেউ তো আমাকে ফোন করে কিছু অন্তত বলেনি। আর যদি কেউ এসেও থাকে তো সেই খুন করবে, এটা আমার মাথায় আসছে না স্যার। কখনো কিছু হয়নি? কোনো ঝগড়াঝাটি হতো না আপনাদের মধ্যে? এ কেমন প্রশ্ন করছেন স্যার, তাও এই সময়? অঞ্জলির মার্ডার হয়েছে মহেন্দ্রবাবু, স্ত্রী ছিলেন উনি নিখিলের। কোনো ঝামেলা ছিল না স্যার, আমরা সুখী ছিলাম। দাদার লাভ ম্যারেজ ছিল স্যার। অঞ্জলির বাবা মা কোথায়? এই তো কালকে এসে যাবে, ওরা লখনৌতে থাকেন। তো নিখিল, অঞ্জলি এখানকার আর তুমি লখনৌয়ে, দেখা হলো কিভাবে? লখনৌতে আমার কলেজে ও জুনিয়র ছিল। যদি একটা কারণও থেকে থাকে, কোন কারণ আছে এই মার্ডারের পিছনে? স্যার, আমি যদি জানতাম তাহলে কি চুপ করে থাকতাম? ওদের ঘর থেকে কখনো বাসন পড়ার আওয়াজও আসতো না। অঞ্জলি কখনো বাচ্চাদেরও বকতো না, কিন্তু হ্যাঁ, ওর খুব শাসন ছিল। বাচ্চাদের উপর না হলেও স্বামীর উপরে, আর ও স্বামী ওর উপরে। কখনো না কখনো তো চিৎকার করেছে এত বছরে। 5 বছর ধরে আমরা তো কিছু শুনিনি, যতদিন আমরা এখানে আছি। একদম ঠিকই বলছেন শান্তিদি, আমি তো 9 বছর ধরে আছি। পূজা তো আমার চোখের সামনে হলো। আচ্ছা, ওসব কথা বাদ দিন। আপনারা দুজন এটা বলুন, ওই দিন অঞ্জলি চিৎকার করেছিল কিনা? ছুরি দিয়ে মেরে ফেলা হয় ওকে। আমাদেরও তো অবাক লাগছে, কি করে হলো এটা? মা, বাবা, শ্বশুর শাশুড়ি ছাড়া অন্য কোনো রিলেটিভ আসতো? নিখিলের কোনো বন্ধু বান্ধব কিংবা অঞ্জলির কোনো বন্ধু? গোয়েন্দাদের মতো কেউ তো নজর রাখবে ম্যাডাম? আমি তো শুধু দুজনের বাবা মা আর ভাইদের আসতে দেখেছি। অঞ্জলির 2 ভাই ছিল, দুজনেই ওর থেকে ছোট ছিল। আমি ভাড়া থাকি স্যার, এখান থেকে একটু দূরে। নিজের ভাইয়ের সাথে থাকো না? হ্যাঁ, নিখিলের আলাদা বাড়ি ছিল আর করণের নিজের কাজ, এই জন্য দুজনে আলাদা থাকতো। আমি 2 বছর আগে যখন কুশীনগর থেকে এই গোরখপুরে আসি তখন 3 মাসের জন্য আমি দাদার বাড়িতেই ছিলাম। কিন্তু তারপরেও যখন আমার ভাড়া বাড়ির লিজ শেষ হয়ে যেত তখন নতুন বাড়ি পাওয়া অবধি আমি দাদার বাড়িতেই এসে থাকতাম। আচ্ছা, অঞ্জলির সাথে ওর পরিবারের লোকজনের এর সাথে কিরম সম্পর্ক ছিল? ভালো ছিল স্যার, একমাত্র বোন ছিল 2 ভাইয়ের।
বৌদি সবেমাত্র মারা গেছে আর দাদার মানসিক অবস্থা একদম ভালো নয়, বাচ্চাগুলো কেঁদে যাচ্ছে, আর আপনি এখন একবার বৌদির অ্যাফেয়ার নিয়ে কথা বলছেন, একবার দাদার অ্যাফেয়ার নিয়ে কথা বলছেন। অ্যাফেয়ারের ব্যাপারে আর প্রশ্ন করছি না, এবার সোজা প্রশ্ন করছি, অঞ্জলির মার্ডার কে করেছে? স্যার এটা আমি কি করে বলতে তাহলে পারবো? প্রশ্নটা কিভাবে করতে হবে আর কেন করতে হবে এটা তুমি আমার উপর ছেড়ে দাও। দেখুন, আমার দাদা বৌদিকে খুবই ভালোবাসতো, আর বৌদিও দাদাকে খুব ভালোবাসতো। আমাদের জামাই নিখিল, আমাদের ওকে নিয়ে কোনো অসুবিধে ছিল না। আমার মেয়ে অঞ্জলিও তো ওকে নিয়ে খুশিই ছিল। এটা কি অঞ্জলি ওর নিজের মুখে বলেছিল না আপনারা আন্দাজ করে বলছেন? আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়েই সব বুঝতে পারতাম, আলাদা করে আমাকে কিছু বলার প্রয়োজনই হতো না। স্যার, দুটো বাচ্চা আছে ওদের। নিখিল খুব বড় চাকরি করতো স্যার, একেবারে সুখী পরিবার ছিল। পুরো 13 বছর হয়ে গেছে দিদির বিয়ের, কিন্তু দিদির আমি কোনো কষ্টই দেখতে পাইনি, কখনো যন্ত্রণা ছাপই দেখিনি। আর যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন তার উত্তর হলো না। আমরা জামাইবাবুর ওপর সন্দেহ করি না। সব মিলিয়ে প্রায় 1,75,000 টাকা চুরি হয়েছে, আর তোমার দিদিকে বেডরুমে মারা হয়েছে। খুনি কলিং বেল বাজিয়ে বাড়িতে ঢুকেছে, আর তোমার দিদি চিৎকার পর্যন্ত ম্যাম, করেনি। আমাদের পরিবারে প্রথমবার এরকম ভয়ঙ্কর কিছু একটা ঘটলো, আমরা এটা মেনেও নিতে পারছি না। আর এরকম কন্ডিশনে আপনারা আমাদের কাছে কি জিজ্ঞেস করতে চাইছেন? কি করবেন আপনি? আমরা দুজনে চাপে পড়ে জামাইবাবুর নাম নেব? স্যার আপনি প্রথম দাদাকে সন্দেহ করলেন, আর এখন আমাকেও। আমি সোজা প্রশ্ন করেছি তোমাকে, কোথায় ছিলে তুমি? জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমি গত মাসে আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, এই জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এক জায়গাতে। কোথায় ছিল ইন্টারভিউ? কেসি অ্যাসোসিয়েটস, গোরখপুরের মধ্যে একটা বড় সিএ ফার্মের একটা। কবে হয়েছিল? 10টার সময় ওরা আমার ইন্টারভিউ টাইম রেখেছিল। তো তুমি কটার সময় গিয়ে ঢুকলে? ইন্টারভিউ কতক্ষণ চলেছিল আর তুমি কখন বেরোলে? স্যার আমি 10টার সময় ওখানে ঢুকেছিলাম, আর 2:30টার সময় ওখান থেকে বেরিয়ে আসি। পাশের একটা রেস্টুরেন্টে আমি খাচ্ছিলাম, তখন দাদা ফোন করেছিল, তারপরে আমি সবকিছু জানতে পারি। 10টা থেকে 2:30? 4.5 ঘন্টার ইন্টারভিউ? স্যার ওয়াক ইন ইন্টারভিউ ছিল। স্যার আমি 10টায় ওয়াক ইন হই, আর আমার মতো অনেকেই ওখানে ইন্টারভিউ দিতে এসেছিল, আর আমাকে ডেকেছিল ঠিক 2:05 স্যার এরকম কি দেখছেন আপনি? না, কিছু না। তুমি তোমার নতুন ভাড়ার বাড়িতে 1 সপ্তাহ আগে শিফট হয়েছিলে, এরকমই বলেছিলে। হ্যাঁ, 10th মার্চে আমার পুরোনো বাড়ির লিজ শেষ হয়ে যায়। বাড়ির মালিক আমাকে এক্সটেনশন দেয়নি, তাই আমি দাদার কাছে এসে কিছুদিন ছিলাম। তারপরে আমি নতুন বাড়ি পেয়ে যাই, আর 7th এপ্রিল আমি নতুন বাড়িতে শিফট হয়ে যাই। মহেন্দ্র আর যোগিতা নিখিলের আপন বাবা মা নন? মহেন্দ্র নিখিলকে দত্তক নিয়েছিল। এতে আশ্চর্য হওয়ার কি আছে স্যার? নিখিল কখনো আমাদের এটা বলেইনি। ও বলেছিল ওনারা ওর নিজের মা বাবা, তাহলে করণ ওর নিজের ভাই নয়? যখন আমি নিজেকে কখনো সৎ ভাই বলে মানিনি, তো আপনাকে বলবো কেন? এই কথাটা তুমি আগে কেন বলো? স্যার আপনি এসবের মধ্যে কি খুঁজছেন? তোমার স্ত্রীর হত্যাকারীকে, আর সেই লুকোনো কারণটাকেও, যার জন্য তোমার স্ত্রীর মার্ডার হয়। আর যে কথাটা আমাদের কাছে লুকোনো হয় সেটার জন্য আমাদের তো সন্দেহ হবেই নিখিল। স্ত্রী মারা গেছে আমার, স্যার। আমার বাচ্চারা তার মাকে হারিয়েছে। আমাদের শুধু ওই খুনিকে ধরাটাই উদ্দেশ্য। আর আপনি যত সব আজে বাজে প্রশ্ন করে আমাদের যন্ত্রণা আরো বাড়িয়ে চলেছেন। বুঝতে পারেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা? গত 4 দিন ধরে নিখিল, আমরা এই অঞ্চলে 23 জন হিস্ট্রি শিটারকে গুছিয়ে দিয়েছি, আর এই সময় আরো 4 জনের জিজ্ঞাসাবাদ চলছে। আর আমাদের সন্দেহ আরো বেড়েই চলেছে, কারণ এই মার্ডার কোনো হিস্ট্রি শিটার করেনি। হত্যাকারী ঘরেই আছে নিখিল, আর তুমি আমাদের ঘরে ঢুকতেই দিচ্ছ না। তুমি বলছো না তোমার অ্যাফেয়ার ছিল না অঞ্জলির। কারণ ছিল না, আমাদের অ্যাফেয়ার একে অন্যের সঙ্গে ছিল, গভীর প্রেম ছিল। তাহলে সেটা কে? সে কে যে এমনই লোক যাকে অঞ্জলি ঘরে ঢুকতে দিয়েছিল, কিন্তু তার উপর অঞ্জলির 1 ফোঁটাও সন্দেহ হয়নি যে সে ঘরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে পারে। বিশ্বাস করতো তাকে, সে যেটা ভেঙেছিল। নিখিল তো আমাদের নিজে থেকে বলল না যে মহেন্দ্র আর যোগিতা ওর মা বাবা নন, বরং বলল ওকে দত্তক নেওয়া হয়েছিল, আর করণ ওর সৎ ভাই নয়। এই কথাটাই আমাদের খটকা লাগলো, তাই আমরা করণকেও জিজ্ঞাসাবাদ শুরু করি। ইয়েস স্যার, 14 এপ্রিল আমরা একটা ইন্টারভিউ রেখেছিলাম, সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই দেখুন মিস্টার করণ রাঠোর, 14 এপ্রিল ওনার ইন্টারভিউ টাইমিং 2:05 ছিল, আর 2:30 উনি এখান থেকে বেরিয়ে যান। করণ কখন এসেছিল এখানে? সকাল 10টাতে? ইয়েস স্যার, সাইন করা আছে। আজকে আমার Yes, এখানে sir. ইন্টারভিউ ছিল, তাই। ওকে। স্যার, এটা ওনার বৌদির মার্ডারের ব্যাপারটা, তাই না? রাইট। আসলে করণ সিলেক্ট হয়েছিল এই জবের জন্য। ও আমাকে রিকোয়েস্ট করেছিল ওর 1 সপ্তাহ টাইম চাই,
ইন্টারভিউ চলাকালীন ওর বিহেভিয়ার কেমন ছিল? নার্ভাস, ডিস্টার্ব? না না স্যার, এরকম হলে আমরা ওকে সিলেক্টই করতাম না। ইনফ্যাক্ট করণ কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছিল আর সবকটা প্রশ্নের সঠিক উত্তর। ওর পরিবারও আমাদের কাছে একটা বিষয় লুকিয়েছিল, একটা বিশাল ঝামেলা যার বীজ লখনৌয়ে লুকিয়েছিল। অঞ্জলির সব থেকে ছোট ভাই কৃষ্ণকে ধরতে পারেন স্যার। সব রিপোর্ট বার করুন, ওর জমির গন্ডগোল আছে ওদের মধ্যে। তার মানে কি কৃষ্ণই অঞ্জলিকে মেরেছিল? সেটা তো বলতে পারবো না স্যার, কিন্তু লখনৌর প্রতিবেশী এটা বলছিল যে অঞ্জলি কৃষ্ণর কাছে বাধা দিচ্ছিল। কৃষ্ণ একটা বিজনেস শুরু করতে চাইছিল ওর জমিটা বিক্রি করে। অনেক হয়ে গেছে, হ্যাঁ? এবারে আপনি আমাদের ফ্যামিলির মধ্যে খুনিকে খুঁজছেন। আমার প্রশ্ন শুধু এটাই যে অঞ্জলি আর কৃষ্ণর মধ্যে জমি নিয়ে কোনো ষড়যন্ত্র ছিল? দয়া করে এইসব ষড়যন্ত্রের কথাগুলো বন্ধ করুন। হ্যাঁ, একটা বিষয় নিয়ে ওদের মতভেদ এই ছিল। ঝামেলাটা আমার আর কৃষ্ণার ভেতরে ছিল। আমিও জমি বিক্রির বিরুদ্ধে ছিলাম। আরে দিদি, বাবাও এগ্রি করেছে। আমি তোর আর বিশালের একটা টাকাও টাচ করব না, তোর সব টাকা তোরই থাকবে। কৃষ্ণ, তুই বুঝতে পারছিস না আমার কথাটা? আমি এটা বলছি না যে তুই আমাদের অংশটা আমাদের দিবি না। আমি শুধু এখন জমিটা বিক্রি করতে চাই সেটাই তো না। আমি বলতে চাইছি। 1 বছর পর আমাদের জমির দাম কতটা বাড়বে বলতো? কিন্তু আমার বিজনেসটা তো এখনই করার সঠিক সময়। একবার হাত ফসকে গেলে কিচ্ছু করা যাবে না। পরের বছর তো দূরের কথা, কোনোদিনই হবে না। তাহলে কি করবি? আমি তো না বলছি এই ব্যাপারে। ঠিক আছে, বিক্রি করতে হবে না। তাহলে তুই আর বিশাল মিলে আমাকে লোন দিয়ে দিস এই বিজনেসের জন্য। পরের বছর দুগুণ দামে যদি তোরা এই জমিটা বিক্রি করতে পারিস, তখন না হয় এই লোনের অংশ থেকে তোরা কেটে নিস। কৃষ্ণ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই তো জোর জবরদস্তি করছিস আমাদের উপর ভাই। দিদি, এই কথাটা আমিও বলতে পারি যে তোরা দুজন মিলে আমার বিজনেসটাকে বানচাল করছিস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। ঠিক আছে, তাহলে যা ওরা করতে চাইছে করতে দাও। আমি ওটাই করব যেটা আমি ঠিক বুঝবো। তারপরে কিছু বলতে এসো না। স্যার, আমি কোনো হুমকি দিইনি। আমার উদ্দেশ্য ছিল মার্কেট থেকে লোন তোলার, বেশি ইন্টারেস্টে। আমি কোনো মার্ডার ফার্ডারের কথা ভাবিনি একদমই। এটা তো তুমি এখন বলছো, যখন তোমার দিদির মার্ডার হয়ে গেছে। স্যার, ও আমার নিজের দিদি ছিল। আমার দিদি। ওকে মারার আগে নিজে মরে যাব। প্লিজ স্যার, প্লিজ। এটা কোনো ইনসাইড জব নয় যেটা আপনি ভাবছেন। আমি জানি আপনাদের ফ্রাস্ট্রেশন আছে যে আপনারা খুনিকে ধরতে পাচ্ছেন না, কিন্তু তার মানে তো এটা নয় যে সেই ফ্রাস্ট্রেশনটা আপনি আমার ফ্যামিলি মেম্বারদের দেখাবেন। কৃষ্ণ একটু মাথা গরমের ছেলে, কিন্তু আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি স্যার। আমার চেয়ে অঞ্জলি তো কৃষ্ণকে বেশি ভালোবাসতো, ও যেহেতু সবার ছোট। আর স্যার, এটা আপনাকে বলে রাখি যে আমার দিদি আমার জন্য লোনের ব্যবস্থা করেছিল। আর এমনিতে বিশালদাও তো জমিটা বিক্রি করার বিরুদ্ধে ছিল। তাহলে পরের নাম্বারটা নিশ্চয়ই দাদার হতো। এটা হলেও নতুন কিছু হবে না। স্যার, আপনি খুনিকে খুঁজছেন না টাইম পাস করছেন? নিখিল রাঠোর, অঞ্জলি রাঠোর, করণ রাঠোর, বিশাল সিংহ আর কৃষ্ণ সিংহ, এদের সবার কল রেকর্ড স্ক্যান করেছি। এরকম কোনো কল নেই কল রেকর্ডে যাতে সন্দেহ করা যায়। আর দুটো পরিবারের মধ্যে কেউ কারোর উপর সন্দেহ করছে না। আমরা কি ইনসাইড জবটার উপর বেশি ফোকাস করে ফেলছি? হতে পারে এটা কোনো র্যান্ডম ক্রিমিনাল ছিল। তাহলে তো তার জন্য কোনো সূত্র থাকবে। আমরা কত হিস্ট্রি শিটারকে ধুলাই দিলাম, পুরো ইউপিটা চষে ফেললাম, কিন্তু হাতে তো কিছুই এলো না। আর এ যদি পেশাদার ক্রিমিনাল হতো, হয়তো গোরক্ষপুরের বাইরে, তাহলে সে এই হাউজিং কলোনিরই কোনো একটা ঘরের ডোরবেল কেন বাজাতো? এই লোকটা কি হিস্ট্রি শিটার নাকি কোনো সুপারি কিলার, নাকি তৈরি করা কোনো অ্যাঙ্গেল, একটা ভেবে চিন্তে করা প্ল্যান, নাকি কোনো মস্তিষ্ক বিকৃত কেউ আছে এই ঘটনার পিছনে? এ হলো মনীষ যাদব। নিখিল আমাদের এর ব্যাপারটাও চেপে গেছিল। আমরা ইনভেস্টিগেশনের ডেড এন্ডে পৌঁছে গেছিলাম, 3 সপ্তাহ হয়ে গিয়েছিল। তখন আমাদের এক সোর্স এই অ্যাঙ্গেলটা বার করলো। নিখিল, মনীষ যাদবের ব্যাপারে কিছু বলবে না? মনীষ যাদব? চেনো না? ঝামেলা হয়েছিল কিছু ওর সাথে? হ্যাঁ হ্যাঁ, মনীষ যাদব। এর নাম কি করে ভুলে গেলাম আমি। আমি হেল্প করব? কোনো প্রয়োজন নেই। কেমন আছো তুমি? ভালো আছি। কি ব্যাপার? আমি তোমাকে কিছু বলতে চাই। গতকাল থেকে তুমি আমাকে ফলো করছো না? কালও তুমি মার্কেটে ছিলে। কেন আমাকে ফলো করছো তুমি? ওই, তোমাকে কিছু বলার আছে। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বাজে কথা বলছো তুমি? আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি বিবাহিত? দেখি তো, কিন্তু তুমি তো আমার স্বপ্নে আসো, আমার হৃদয়ে আসো। তোমাকে আমি সব জায়গাতে দেখি, তুমি শুধু আমারই। অঞ্জলি, তোমার মনে আমি প্রথম থেকেই জায়গা করেছিলাম, আর আর তুমি আমার মনে। দেখো, আমাকে ফলো করা বন্ধ করো তুমি।
দেখো আমি এই ড্রয়িংটা বানিয়েছি, কেমন হয়েছে? ও মা, আমার জন্য নুডলস এনেছো? নুডলস মা? অঞ্জলি মনীষ যাদবের ব্যাপারে বলতে আমায় সংকোচ করছিল। আমাকে জোর করে জানতে হয়েছিল। কি হয়েছে নিখিল? কাল কি আছে পূজার ক্লাসে? কি আছে? ওর ক্লাসে স্পোর্টস ডে। আচ্ছা, বলেনি তো আমাকে। বলেছিল তো 4 বার ডিনারে, তুমি শোনোইনি। কি ভাবতে থাকো? না কিছু না। অঞ্জলি, তুমি পূজা আর রাজুর ক্লাসের কোনো কিছুই কখনোই মিস করো না। মাথা থেকে বেরিয়ে গেছিল নিখিল। মাথা থেকে যায়নি, তোমাকে একটু লস্ট দেখাচ্ছে, চিন্তিত লাগছে। অঞ্জলি, কি হয়েছে? কোনো টেনশন আছে? আমাকে বলবে না? নিখিল, যদি এই বয়সে কেউ তোমার সাথে অশালীন আচরণ করে তাহলে কেমন লাগবে? কে কি বলেছে তোমাকে? তোমার মনে হবে যেন এতে তোমার কোনো দোষ নেই তো? তুমি কিছু ভুল করনি তো? কোনো ভুল পোশাক পরনি তো? আরে কিন্তু হয়েছে এটা কি? নিখিল 3 দিন ধরে আমাকে ফলো করছে। মনীষ যাদব এখানেই থাকে? আপনি ডাকো ওকে। আরে আরে হ্যাঁ, পিছু করিস? পিছু নিবি তুই? আরে প্রথমে আমাকে বলো কি হয়েছে, নাহলে পুলিশকে ফোন করব। ফোন কর পুলিশকে, তার আগে ওকে নিয়ে জেলে পুরে দেবো। অঞ্জলিকে আমি সত্যিই খুব ভালোবাসি। অঞ্জলি কিন্তু আমার স্ত্রী, আর এই ছেলেটা ওর পেছনে লাগছে। মনীষ, ও কি বলছে? ভাই, অঞ্জলিকে আমি খুব ভালোবাসি। তুই পাগল হয়ে গেছিস নাকি? বিবাহটা কোনো ছেলে খেলা নয়, একেবারে কয়েদির মতো, যেখানে মানুষ বন্দী হয়ে থাকে, যেমনটি আমার অঞ্জলি। চুপ! ফালতু কথা বলছে শালা বাচ্চা। আরে যখন একটা মানুষ নিজের জীবনসঙ্গীকে না পায়, তখনও বিবাহের ছেলে খেলায় একদমই কুড়ে কুড়ে মরতে থাকে। এই ছেলেটা পাগল, আমি ডাকছি পুলিশকে। একটা চান্স দাও দাদা, প্লিজ একটা চান্স। আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ প্লিজ, আমি হাত জোর করে বলছি, পুলিশকে ফোন করো না। আর একবারও যদি আমার বউয়ের আশেপাশে ওকে দেখি না, তাহলে পুলিশকে ডাকবো না, আমি নিজেই মেরে ফেলবো। কিন্তু স্যার, এটা তো 2 মাস আগের কথা, তারপর থেকে তো আর কিছুই হয়নি। হয়নি না? অঞ্জলি তোমায় কিছু বলেনি? স্যার, যদি কিছু হয়ে থাকতো তাহলে ও আমাকে নিশ্চয়ই বলতো। যদি তুমিও আমাদের শুরুতে এই কথাটা বলতে, তাহলে মনীষ হয়তো পালানোর সুযোগই পেত না। মনীষ যাদবের কথাটা লুকোনো হয়েছিল মনীষ যাদব না, এই ব্যাপারটা আমরা খেয়াল করিনি। এই বিষয়েও আমাদের সন্দেহ ছিল। মনীষকে আমরা পাটনায় খুঁজে বের করি। এখানকার কাহিনী একেবারে অন্যরকম। মনীষ যাদব 14 এপ্রিল অঞ্জলির মার্ডার করে 16 এপ্রিল গোরখপুর থেকে হাওয়া হয়ে গেলি। স্যার, যখন অঞ্জলি নেই তখন আমি ওখানে থেকে কি করতাম? আমার থেকে কেড়ে নিয়েছে অঞ্জলিকে ওই নিখিল রাঠোর। এই সাইকো লাভার, যদি মাথা গরম হয়ে যায় না, তোকে পিটিয়ে লম্বা করে দেবো। তার থেকে ভালো স্যার আমাকে মেরেই ফেলুন না। যার ভালোবাসারই মার্ডার হয়ে গেল, সে আর বেঁচে থেকে কি করবে স্যার? সত্যিকারের ভালোবাসার জন্য যদি মানুষকে মার্ডারের অপবাদ দেওয়া হয়, তাহলে তো এমনিতেই মরে যাবে না স্যার। আমাদের ভালোবাসা ভগবানের সৃষ্টি, ভগবানই লিখে রেখেছিলেন যে আমরা দুজন একে অপরের জন্য। দাদা, ওই চিপসের 4টে প্যাকেট আমাকে দিন না। সরি, ওই 4টে প্যাকেটই বেঁচেছে, অন্য কেউ নিয়ে যাবে। 10 মিনিট দাঁড়া, আমি এনে দিচ্ছি। না না দাদা, অত টাইম নেই আমার কাছে, অন্য দোকানেও পাচ্ছি না। আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। ম্যাম, এটা আমি কিনেছিলাম, এখন আপনি নিন, পরে আমি কিনে নিচ্ছি। সত্যি? হ্যাঁ, নিন না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এগুলো আমার বাচ্চাদের জন্য, ওদের ক্লাস থেকে পিক করতে হবে, তো লেট হয়ে যাচ্ছে আমার। লেখা ছিল ওদের দিলে ওরা হ্যাপি। আমাদের ভালোবাসার কথা ভগবান লিখে রেখেছিলেন যে এভাবে আমাদের দেখা হবে। ওর মিষ্টি হাসি আর ওর চলাফেরা, প্রথম দেখা হওয়ার পরে ভাগ্য আমাদের দ্বিতীয়বারের জন্য দেখা করিয়ে দিল, আর সেটাও খুব তাড়াতাড়ি। ও অটো রিকশার জন্য অপেক্ষা করছিল। আরে কি হয়েছে? অটো পাওনি বুঝি? না। তুমিই তো বলেছিলে তোমার বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করবে। হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে আমার। না, কোনো ব্যাপার না, আমি ছেড়ে দিচ্ছি আরে তোমাকে। না না, আপনি তো ওইদিকে যাচ্ছেন, আমার বাচ্চাদের ক্লাস এইদিকে। না ম্যাম, আমার কোনো লেট হচ্ছে না, তুমি বসো না, তোমাকে নিয়ে যাচ্ছি আমি। স্যার, আপনার সাথে এরকম কখনো হয়েছে যে আপনার সামনে আপনার ভালোবাসার মানুষ এসে আপনার পাশে বসেছে, খুব কাছে? হ্যাঁ, হয়েছে না? এই এক্ষুনি হলো, যখন তুই হাতে এলি, আর এই মার্ডার কেসটাকে ক্লোজ করার টাইম এলো।
সালা সাইকো, তুই আবার ওর ঘরের খোঁজ করলি, রোজ বিরক্ত করতি, প্রপোজ করলি ওকে, এটা জানা সত্ত্বেও যে ওই মহিলা হলো বিবাহিতা। স্যার আমি ওর হাজব্যান্ডকেও বলেছি, আপনাকেও বলছি, যতক্ষণ কেউ তার নিজের জীবন সঙ্গিনীকে না পায় ততক্ষণ সে ভুল বন্ধনে আবদ্ধ থাকে। কেন মেরেছিলি? আমি ওকে মারিনি স্যার, আমি খবরের কাগজ পড়ে তাড়াতাড়ি জানতে পারলাম। ভাগ্য অঞ্জলিকেও জানিয়ে দিয়েছিল যে ও শুধু আমার, কিন্তু এই কথাটা নিখিল রাঠোর মানতে চাননি। উনি ওকে খুন করে দিলেন, আমার জীবনটা নষ্ট করে দিল। স্যার উনি খুনি, দুটো খুন করেছেন, এক হচ্ছে অঞ্জলি আর দ্বিতীয় হলাম আমি। আমরা মনীষকে যতটা সম্ভব কড়াভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু ও সাইকো অস্বীকার করে গেল। আমরা ওর ফোনের লোকেশনও চেক করলাম, কিন্তু অঞ্জলি ঘরের আশেপাশে কোথাও ছিল না সেটা। আর অবভিয়াসলি অঞ্জলি তোকে ঘৃণা করতো, তাহলে ওর জন্য দরজাটা খুলবে কেন, আর ওকে ভেতরে আসতেই বা দিল কেন? এক্স্যাক্টলি, ওই গত বছর মানে অঞ্জলি হত্যার 1 বছর বাদে আমরা একটা গ্যাংকে ধরি যারা গৃহস্থের ঘরে ঢুকে গয়নাগাটি চুরি করে। ওই সময়ের মধ্যে একটা মার্ডারও করেছিল ছোড়া দিয়ে, ওদেরও খবর নেই, কিন্তু অঞ্জলি মার্ডারের সাথে কোনো লিঙ্ক খুঁজে পাই না। হাজবেন্ড নিখিল রাঠোর? নিখিল তো আমাদের সন্দেহের তালিকায় ছিল ওই সময়, এখনো ওকে সন্দেহ করছি আমরা, কিন্তু ওর এগেনস্টে আজও কিছু পাইনি আমরা। আমি নিখিলের কল রেকর্ড দেখছিলাম। প্রতিবেশী শান্তি দুপুরে ঠিক 12:55 ওকে ফোন করেছিল অঞ্জলির মার্ডারের ইনফরমেশন দিতে, আর এফআইআর কপি অনুযায়ী নিখিল ঠিক 1:15 আশেপাশে বাড়ি পৌঁছয়, মানে 20 মিনিট। কিন্তু 14 এপ্রিল সকালে ও বাড়ি থেকে ফ্যাক্টরির জন্য বেরোয় ঠিক 6:45, আর বাইকে করে ফ্যাক্টরি পৌঁছয় 7:30, 45 মিনিট। আসার সময় 20 মিনিট, যাওয়ার সময় 45 মিনিট, এরম কেন? সকালবেলা যেতে যেতে 45 মিনিট সময় এই জন্য লেগেছিল কারণ আমার বাইক খারাপ হয়ে গেছিল। তারপর আমি মেকানিকের কাছে গেলাম, তো ও আমাকে বলল যে কিছুটা সময় লাগবে। তারপর আমি অটোর অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি অটো পেলাম আর আমি ফ্যাক্টরি পৌঁছালাম। আমরা ওই মেকানিকের সাথেও কথা বলেছি, ওরও একই বক্তব্য যেটা নিখিল আমাদের বলেছে। বাচ্চা মানে পূজা আর রাজুর সাথে প্রথম স্টেটমেন্ট ছাড়া পরে আর কথা হয়েছিল? কি কথা বলবে, মার্ডারের সময় ও স্কুলে ছিল, আর মাকে দেখার পর ভীষণ শক। বাচ্চাদের সাথে কিন্তু পরে কথা বলা উচিত ছিল শ্রীবাস্তব। আর যেহেতু বাচ্চা, ওরা তো আর মিথ্যে বলবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া বা অশান্তি থাকে ওরা তো ভালোই বলতে পারবে না, সেটা কিন্তু কোনো বাইরের লোক বা প্রতিবেশী বলতে পারবে না। আমাদের মনে হয়নি যে বাচ্চা এই ব্যাপারে কিছু বলতে পারবে। শ্রীবাস্তব, বাচ্চাদের সাথে আরেকবার কথা বলুন। বাচ্চারা নিশ্চয়ই বলতে পারবে বাড়িতে কে আসে যায়, বাড়িতে কার সাথে কার কিরকম সম্পর্ক। করণ যে প্রায় আসা যাওয়া করতো নিখিলের ঘরে, ও নিখিল আর অঞ্জলির মধ্যে কোনো রকম ঝগড়াঝাটির কথা স্বীকার করেনি। অঞ্জলিকে তো আর সেই রকম মেয়ে মনে হয় না যে নিজের সেন্সিটিভ ব্যাপার স্যাপার দেওরকে বলবে। নিখিলও নিশ্চয়ই বলতো না। অ্যাজ পার নিখিল স্টেটমেন্ট, মনীষের ব্যাপারে এই সমস্ত ঘটনা অঞ্জলি ওকে অনেক পরে বলেছিল। যখন নিখিল দেখেছিল ও চিন্তিত, জিজ্ঞেস করার পর বলেছিল। হয়তো এমন কোনো ঘটনা ঘটেছিল যা অঞ্জলিকে চিন্তায় ফেলেছিল আর বাচ্চারা নোটিস করেছিল। এই 2 বছর রাজু আর পূজার জন্য খুব কঠিন ছিল। আমি একবারও ওদের সঙ্গে ওদের মায়ের ব্যাপারে কোনো কথা বলিনি। আমি চাই না রাজু আর পূজা আবার ওই দিনটার কথা মনে করুক। ওরা নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, খুব গভীর শোক পেয়েছিল, খুব কষ্ট করে ওরা ওই শোকটা থেকে কাটিয়ে উঠেছে। আমি বুঝতে পারছি নিখিল, কিন্তু ওর মার হত্যাকারী আজও অধরা। জানি স্যার, আর আমি নিজে চাই ও ধরা পড়ুক, কিন্তু আমি চাই না রাজু আর পূজা আবার ওই দিনটা মনে করুক। মানে তুমি কি চাইছো না অঞ্জলির হত্যাকারী ধরা পড়ুক? বাচ্চারা সেই খুনিকে চেনে না স্যার, ওরা কি করে জানবে? আর যদি জানতো তাহলে আগে কি আপনাকে বলে দিত না? নিখিল মনে হয় ও এবার কিছু বলতে পারে, তখন একটা খুব শকের মধ্যে ছিল, আমরাও বেশি কিছু জিজ্ঞেস করতে পারিনি। এবার আমরা আবার জিজ্ঞেস করব, আর আমরা পুরো কেয়ার নেব যাতে ওর কোনো কষ্ট, কোনো শক না লাগে। আমাদের তো উচিত ছিল 2 বছর আগে জিজ্ঞেস করা, সে জায়গা এখন তো করতেই হবে। আমরা এই প্রয়োগটা অত্যন্ত সাবধানে করি। আমাদের টিম মেম্বার দীপ্তি পূজা আর রাজুর বন্ধু হয়ে গেল। ও রোজ বাচ্চাদের সাথে দেখা করত, ওদের স্কুলের প্রজেক্ট আর হোমওয়ার্ক করতে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই এমন বন্ধুত্ব হয়ে গেল ওই 3 জনের মধ্যে
যে বাচ্চারা দীপ্তির সাথে মন খুলে কথা বলতে লাগলো। তার উপর ভরসা করতে লাগলো আর মনের কথা খুলে বলতো। রাজু নিজের ক্লাসে কোনো মেয়েকে লাইক করে, ওর বার্থডেতে নিজে কেক দিতে চায়। হ্যাঁ আমিও চেষ্টা করছি যাতে ওর সাহায্য করতে পারি। দীপ্তি, এবার আসল ব্যাপারে আসার সময় হয়েছে। দীপ্তি অসুবিধা তো হবেই, কিন্তু কি করব, করতে তো হবেই তাড়াতাড়ি। আমাদের খুঁজে বার করতে হবে বাচ্চাটা কি এমন কিছু জানে যেটা আমাদের হত্যাকারীর কাছে পৌঁছে দেবে। হ্যাঁ স্যার। তুমি নিখিলের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? কোনো অস্থিরতা, ভয়, অন্য কিছু? অ্যাকচুয়ালি না স্যার। পরের মিটিংয়ে জিজ্ঞেস করো বাচ্চাদের, ওদের মা বাবার মধ্যে কি কোনো টেনশন ছিল? আমরা এটাও জানতাম না যে মার্ডারের 2 বছর বাদে আমরা যে চেষ্টাটা করে যাচ্ছিলাম তার কোনো সঠিক ফলাফল আসবে কিনা। কিন্তু এই চেষ্টাটাই সত্যিই আমাদের হ্যালো, বাস্তবে দিদি। কেসটা 2 হ্যালো, বছর রাজু। বাদে আমাদের একটা ব্রেক থ্রু দিল। সরি বাবু, আমাকে আবার আগে সেই কথা তুলতে হচ্ছে। ইটস ওকে দিদি, অ্যাকচুয়ালি আমি মা বাবাকে কখনো ঝগড়া করতে দেখিনি। তোমার বাবাও একই কথা বলে, দুজন দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু একবার না দিদি, আমি মাকে খুব কাঁদতে দেখেছিলাম রাতে। পূজা আর আমি ঘুমাচ্ছিলাম, তখন আমি জোর করে দরজা বন্ধ করার আওয়াজ শুনলাম। মা বাবার রুমের দরজা ছিল ওটা। মা, কি হয়েছে? তুমি দরজা এত জোরে বন্ধ করলে কেন? কিছু না বাবু, ওই হাওয়ায় বন্ধ হয়ে গেল হয়তো। যা তুই গিয়ে শুয়ে পড়। তুমি কাঁদছো কেন? কিছু না বাবু, ওই বাবার কথা মনে পড়ছে আমার, সেই জন্য চোখে জল এসে গেছে। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। তোমার মনে হয়েছে মা মিথ্যে বলছিল? মনে করে বলতে পারবে বাবু এটা কবেকার কথা? মায়ের মারা যাওয়ার কিছুদিন আগে, 5-6 দিন আগে, মেবি 7 দিন আগে। কি হয়েছে রাজু? আর একটা কথা বলার আছে দিদি, যেটা আমি পূজার সামনে বলতে পারতাম না। কি কথা? ওই রাতে বাবা বাড়িতে ছিল না। তোমার মা কেন কাঁদছিল সোনা? জানি না দিদি, কিন্তু এটা তখন হলো যখন করণ কাকুর নিজের থাকার ঘর ছিল না। তো করণ কাকু সেই সময় ঘরে ছিল? হ্যাঁ দিদি, যখন আমি মায়ের ঘর থেকে নিজের ঘরে ফিরছিলাম তখন আমি করণ কাকুকে দেখতে পেলাম হলে। ও ওখানেই শুতো। আর পরের দিন তোমার করণ কাকু নতুন বাড়িতে চলে গেছিল? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারিনি যে তখন কি হয়েছিল দিদি। ম্যাডাম, আপনি একদম সঠিক লিড দিয়েছেন। কি বললো বাচ্চারা? আপনি কালপ্রিটকে ধরে ফেলেছেন? হ্যাঁ ম্যাডাম, 2 বছর আগেই ওকে ধরা উচিত ছিল। স্যার, করণকে সেদিন বাড়ি যাওয়ার জন্য আমিই বলেছিলাম। কেন? কারণ অঞ্জলি আমাকে বলেছিল ওকে বলার জন্য। কেন, কি ব্যাপার? ওখানে করণের টাকাও আটকে রয়েছে, শুধু শুধু নষ্ট হচ্ছে। তাড়াতাড়ি পজিশন নিয়ে নেওয়া উচিত। আজ হলেই তো ভালো হয়। কিন্তু আজকেই কেন? ওর নিজের ফ্ল্যাট আছে, ভালোভাবে থাকতে পারবে। এখানে আমাদের এই ড্রয়িং রুমে ওকে অ্যাডজাস্ট করতে হয়। তুমি বলো না ওকে, আজকেই যেন ওখানে শিফট করে যায়। স্যার, আমার মনে হয়েছিল আরও একজন মেম্বার হয়ে যাওয়ার জন্য
হয়তো বাড়িতে খরচা বাড়ছিল, কাজ বেড়ে যাচ্ছিল, তাই অঞ্জলি জোর দিচ্ছিল। আর আমি বাড়িতে কোনো ঝামেলা করতে চাইছিলাম না, সেজন্য আমি করণকে বললাম যে তুমি শিফট করে যাও। কিন্তু স্যার এখন এ কি বলছেন? করণ আমার নিজের ভাইয়ের থেকেও বেশি। অঞ্জলি ওর বৌদি ছিল, কত স্নেহ ভালোবাসা ছিল ওর জন্য। এটা ঠিক নয় স্যার। না নিখিল, করণের ঘর তল্লাশি করে আমরা অঞ্জলির গয়নাগাটি পেয়েছি। করণই অঞ্জলিকে মার্ডার করেছিল। নিখিল বাড়িতে নেই। দাদার সঙ্গে আমি দেখা করতে আসেনি বৌদি। আমাকে একদম বৌদি বলবে না, আর ওকেও দাদা বলবে না তুমি। সরি অঞ্জলি, আমাকে ভেতরে তো ঢুকতে দাও। ক্ষমা চেও না আমার কাছে, এখান থেকে জাস্ট বেরিয়ে যাও তুমি। আর কখনো এখানে আসবে না তুমি। না, ক্ষমা যখন চাইতে এসেছি তখন আমি ক্ষমা চেয়েই যাব। আমি একেবারের জন্য এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে ফিরে আসবো না। কিন্তু যা আমি করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিলে না তো তোমার চরিত্র ঠিক হবে, আর না অপরাধ কমবে। তুমি যা যা করেছো না, সেগুলো ক্ষমার অযোগ্য। তুমি যাও এখান থেকে। তুমি ইন্টারভিউয়ের জন্য 10টায় পৌঁছেছিলে কেসি অ্যাসোসিয়েটসে, একই সময় দু জায়গায় কি করেছিলে? আমি জানতাম যে বৌদি নিশ্চয়ই একদিন দাদাকে সব কথা বলে দেবে। দাদা এটা জানলে আমাদের সম্পর্ক একেবারে শেষ হয়ে যেত। আমি মুখ দেখাতে পারতাম না। মানে তুই অঞ্জলিকে মারার জন্যই ওখানে গিয়েছিলি? পুরো প্ল্যানিংটা মার্ডারের ছিল? হ্যাঁ। আমি এক্সট্রা ড্রেস আর ছুরি সঙ্গেই নিয়ে নিয়েছিলাম। আমি আমার মোবাইল ফোন কেসি অ্যাসোসিয়েটসের অফিসে লুকিয়ে রাখি। আমি এই জন্যই ড্রেসটা নিয়ে গিয়েছিলাম। আমি জানতাম বৌদিকে খুন করলে রক্ত লাগবেই। সেটা চেঞ্জ করে আমি অফিস থেকে বেরিয়ে আসি। আর আমার ওয়াক ইন ইন্টারভিউ ছিল। 4:30টার মধ্যে আমি যে কোনো সময় ফিরে আসতে পারতাম। তোমার বৌদির প্রতি তোমার ভুল চিন্তা ভাবনা ওই একটা রাতেই তো হঠাৎ করে জেগে ওঠেনি। এর আগেও চেষ্টা করেছিলে বোধহয়। জবাব দাও করণ। আমি আসলে কি আমি তুমি কি সুযোগের অপেক্ষায় ছিলে যে কখন তোমার ভাই কাজে বাইরে যাবে, ঘরে থাকবে না, যাতে তুমি কাজটা সারতে পারো? কি করছোটা কি করুন? সেটাই যেটা তুমি অনেকদিন ধরে চাইলে। বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও তুমি এই ঘর থেকে। কতবার আমি ক্ষমা চেয়েছিলাম। আমি মানছি ওটা করা আমার উচিত হয়নি, কিন্তু এটা আমি কোনোদিন চাইনি কেউ এটা জানতে পারুক। আমি খুব ভয় পেয়েছিলাম আর লজ্জা করছিল। আমি ক্ষমা করে দিলে না তো তোমার চরিত্র ঠিক হবে, আর না তোমার অপরাধ কমবে। তুমি যা যা করেছো না, সেগুলো ক্ষমার অযোগ্য। তুমি যাও এখান থেকে।
তারপর আমি ওখানে গিয়ে বসলাম ইন্টারভিউর জন্য। আর পুরো কনফিডেন্সে ইন্টারভিউ দিলে, চাকরিও পেয়ে গেলে। এত ঠান্ডা মাথায়? কিরকম লোক তুমি? অঞ্জলি আমাকে একবার অন্তত বলতো তো করণকে আমি আমার বাড়ি থেকেই নয়, আমার জীবন থেকেও বের করে দিতাম। 2 বছর ধরে আমি এটা ভাবলাম, কে হতে পারে, কে মেরেছে অঞ্জলিকে। কিন্তু এটা কখনো ভাবিনি যে করণ আমার ভাই, আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি। ও আমরা একটু সরে গেছিলাম ম্যাডাম, আমরা করণের অ্যাঙ্গেলটা ঠিক তলিয়ে ভাবিনি। খুব বড় ভুল হয়ে গেছিল আমাদের। এরকম হয় শ্রীবাস্তব। অ্যাটলিস্ট এখন তো এই কেসটা আনসলভ থাকলো না। যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট ফাইল করুন, ট্রায়ালে যেন দেরি না হয়। হ্যাঁ ম্যাডাম। দীপ্তি, তুমি নিজে গিয়ে বাচ্চাদের দিয়ে আসতে পারতে, ওদের ভালোও লাগতো। না স্যার, এটাই ঠিক আছে, ওদের জন্য আর আমার জন্যেও। বাইরের দুনিয়ার বিপদ থেকে ঘরের মধ্যে ওত পেতে থাকা বিপদ অনেক বেশি ভয়ঙ্কর। এটা এমন একটা বিপদ যার গভীরতাকে অঞ্জলি কখনো মেপেই দেখেনি, আর যেটা ঘটার পরেও কোনো সংকেত ছিল না নিখিলের কাছে। নীরবতা হামেশাই বাড়িয়ে তোলে এই বিপদকে, তাকে ভরসা যোগায়। অপরাধ ঘটানো মানুষটি যতই নিজের লোক হোক না কেন, তাকে তার অপরাধের চেতনা ঢোকানোটা জরুরি। হ্যাঁ, ব্যাপারটা সহজ নয় ঠিকই, অনেক জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তাতে, কিন্তু চুপ করে থাকলে না বিপদ দূর হয়, না ভালোভাবে জীবন কাটে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.